Assalamu alaikum, dear learners. How are you? I hope you are well by the grace of Almighty. Today we are going to learn the most important topic in English grammar, that is completing sentence. This class is for classes 9 and 10. Let's see example. We eat so that we can live. What are we going to discuss today? What are you? What are we? আমরা আলোচনা করতে যাচ্ছি কি নিয়ে? তা হচ্ছে we eat so that we can live. এখানে দেখা যাচ্ছে 50% of line blank, that underline. It's a completing sentence. বাক্য সম্পূর্ণকরণ, কোনো একটি বাক্যের অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক তোমাদের সম্পূর্ণ করতে হবে, that is completing sentence. After learning the class, you will be able to this thing. Identify the definition of completing sentence, identify the method of completing sentence, and complete incomplete sentences. Now we will learn what is a complete sentence. The structure and example follow. He goes to school. He goes to school so that he can learn something. প্রথম বাক্যটাতে দেখা যাচ্ছে একটি শূন্যস্থান রয়েছে, এটা কিন্তু not completing sentence, fill in the gap. But next sentence, he goes to school so that he can learn something. এটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলবো। কেন বলবো একটু অপেক্ষা করো। It is not a completing, it is a filling in the gap. এটা কিন্তু বাক্য সম্পূর্ণকরণ হয়েছে, কিন্তু এটাকে আমরা ইংলিশ গ্রামারের ভাষায় ক্লাস 9 এবং 10 এর যে লেসন, যে পাঠ্যসূচি আছে তাতে এরকম করে দিলে মার্ক পাওয়া যাবে না, কিন্তু বাক্য কিন্তু সম্পূর্ণ হয়েছে, সে স্কুলে যায়। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে সো দ্যাট যুক্ত করতে হবে এবং এই যে হি রয়েছে প্রোনাউন, এটা ইউজ করতে হবে। It is a completing sentence. এই লাইনটা হচ্ছে completing sentence বলা যাবে। Okay. When a part of sentence is completed with a clause or a phrase is called completing sentence. যখন একটি সেন্টেন্সের পূর্ণ হবে কি দিয়ে? ক্লোজ দিয়ে। ক্লোজ মানে খণ্ডবাক্য, একটি বাক্যের একটি অংশ। We goes to school, এটা একটি বাক্য, আর he can learn something, এটা একটি বাক্য। এই দুইটি বাক্যের যদি তুমি পৃথক করো তাহলে so that এর পূর্বেরটা একটা ক্লোজ, আর so that এর পরে he can learn something, এটা একটি ক্লোজ। তাহলে কোন একটা বাক্যকে সম্পূর্ণ করতে হলে তোমার কি প্রয়োজন? ক্লোজ প্রয়োজন। ক্লোজ প্রয়োজন, অথবা এ ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। is called a completing sentence. তখন তাকে তুমি কমপ্লিটিং বা বাক্য সম্পূর্ণ করতে বলতে পারো। আমরা অনেকগুলো রোল করব, তার মধ্যে নাম্বার 1, use of to plus adjective or adverb plus to plus verb plus extension. আমাদের অর্থ জানতে হবে। টু মানে ও, অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা জানো, যে কোনো ব্যক্তি দোষ গুণ পরিমাণ, এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, বিশেষিত করে, ক্রিয়া বিশেষণ যেটা আমরা বলি, ক্রিয়া বিশেষণ।
এবং এই টু লাগবে এবং মেইন ভার্বের বেস ফর্ম লাগবে। তোমার সবসময় মনে রাখবে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এক্সটেনশন তো লাগবেই যদি প্রয়োজন হয়। বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ কমপ্লিট করার জন্য আরেকটি অবজেক্ট লাগাতে পারো যদি প্রয়োজন হয়। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আমি তোমাদের বলবো। ওকে, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। লোকটি এত বয়স্ক, টু ওয়াক হাঁটতে পারে না। দেখো ইউজ অফ টু, এই টুটা আমরা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তোমাকে কি করতে হবে, এখন একটি অ্যাডজেক্টিভ নিতে হবে, অ্যাডজেক্টিভ ওল্ড। আর এই টুটা তো স্ট্রাকচার তোমাকে শিখতে হবে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াক। এখন এক্সটেনশন যদি প্রয়োজন হয়, যে হাঁটতে পারে না, কোথায় পারে, ইন দ্য অন দ্য রোড লিখতে পারো, রাস্তায়। কিন্তু মনের ভাব প্রকাশ পেয়েছে, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক। লোকটি এত বয়স্ক যে হাঁটতে পারে না। আমাদের আর কোনো এক্সটেনশন প্রয়োজন নেই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই তিনটি বাক্য এই নিয়মে করতে হবে। আমি অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে তোমাদের বাড়ির কাজ দিতে চাই। এই তিনটি বাক্যের মধ্যে আমি তোমাদেরকে 1, 2, 3 এই তিনটির মধ্যে 1 আমি সলভ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে আমি এই দুইটা হোমওয়ার্ক নিব। তো ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমটা করে দিচ্ছি। হি ইজ টু ডিসঅনেস্ট টু, সে এত অসৎ। টু, এখন তোমাকে ভাবতে হবে যে একটি ভার্ব লাগবে। সে বা লোকটি এত অসৎ, টু। এখন একটা আমাদের কি দরকার, বেস ফর্ম ভার্ব 1 লাগবে, আর এক্সটেনশন তো দিতেই লাগবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে সে হয় এত অসৎ, টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে পারে না। কারণ ডিসঅনেস্ট মানুষ বা ডিসঅনেস্ট পার্সন কিন্তু সত্য কথা বলতে পারে না। এখানে তুমি লিখতে পারো টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে পারে না। টুডে I shall give you 2 homework. You are too short to. The girl was too silly. এখানে পাস্ট ফর্ম রয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে। অতএব হোমওয়ার্ক করে নিয়ে আসো, আমি তোমাদেরকে দেখে দেবো যদি রং হয়। নেক্সট, কমপ্লিটেড পার্ট মাস্ট বি আন্ডারলাইন। তোমাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে অংশটি তুমি পূরণ করবে সেখানে কিন্তু আন্ডারলাইন দিতেই হবে। আন্ডারলাইন ছাড়া যদি কোনো বাক্য লিখো তাহলে হবে না। আমি কি করে ভাববো যে তুমি কোন অংশটা পূরণ করেছো, সেজন্য তোমাকে আন্ডারলাইন করতেই হবে। ওকে, নেক্সট, completing sentence rule 2, use of two adjective adverb for personal object. Personal object হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আমি, আমাকে, তাদের, সালমার, মিনার ইত্যাদি, প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা দিচ্ছি দ্য টি ইজ টু হট, চা এত গরম ফর মি, আমার জন্য। আমি কিন্তু তোমাদের সব কিছু দিয়ে দেবো। পরীক্ষার মধ্যে কোশ্চেন এভাবেই হবে। এটা কিন্তু কোশ্চেন নম্বর 7 এসএসসি পরীক্ষার্থীদের জন্য, ক্লাস 9, 10 এবং এসএসসি। আমাদের এইটুকু তোমাদের কমপ্লিটলি আমরা প্রশ্ন উঠিয়ে দেব। তোমাদের করতে হবে এইটুকু, অর্থাৎ ভার্ব প্লাস এক্সটেনশন। চা হয় এত গরম ফর মি। এখন আমি এটি কি করবো, আমার একটা ভার্ব লাগবে। হ্যাঁ, পান করতে পারে না বা খেতে পারি না, এই ধরনের কিছু বাক্য হবে। সেই জন্য তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো দিচ্ছি যে টু ড্রিঙ্ক, পান করতে পারে না। চা হয় এত গরম আমার জন্য, টু ড্রিঙ্ক। এখানে নেগেটিভ কিন্তু ভাবতে হবে। টু এবং টু কিন্তু নেগেটিভ বোঝায়, যদিও এখানে নট নেই, তবে তোমাকে বুঝতে হবে যে টু এবং টু নেগেটিভ হিসেবে হয়। তো আমরা কিভাবে বুঝবো, রাত্রি হয় এত গরম যে আমি পান করতে পারি না। অ্যাজ ইউজুয়াল আগের মতোই তোমাদেরকে 3টি হোমওয়ার্ক রয়েছে। আমি প্রথমটা করে দেবো, বাকি 2টা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। দ্য বুক ইজ টু হার্ড ফর মি, বইটি আমার জন্য এত কঠিন বা এত হার্ড ফর মি টু রিড, পড়তে পারি না। শুধু রিড দিলেই হয়ে যাবে, কারণ মনের ভাব প্রকাশ করার জন্য আমাকে এক্সটেনশন আর লাগবে না, শুধু বেস ফর্ম দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, এই 2টি হোমওয়ার্ক আগামী ক্লাসে আমরা চেক করে নিব। নেক্সট, এবার আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুল 3-তে যাচ্ছি। ইজ অফ সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, মনে রাখবে এতই যে। আর একটা জিনিস বলতে চাই, সো আর দ্যাট যদি একেবারে কাছাকাছি থাকতো, ইনক্লোজ থাকতো, হ্যাঁ, ক্লোজ টু, অর্থাৎ এই
ডট ডটগুলো নেই, এটা এখানে আসতো তাহলে কিন্তু যাতে হতো, কিন্তু আমাদের ভাবতে হবে সো ড্যাশ ড্যাশ দ্যাট মানে হচ্ছে এতই যে, এটার একটি স্ট্রাকচার রয়েছে। শি ওয়াজ সো ইল দ্যাট, সে মেয়েটি বা সে ছিল এত অসুস্থ যে, এবার আমাকে একটা স্ট্রাকচারের মাধ্যমে করতে হবে। শি কুড নট স্টাডি অ্যাট অল, সে মোটেই পড়াশোনা করতে পারে না। এখানে পারে না বললে ভুল হবে, আমি মনে হয় ভুল করে বলেছি পারেনি। কেন জানো? এখানে ওয়াজ রয়েছে, এখানে যদি ইজ থাকতো তাহলে কিন্তু ক্যান হতো। তো সরি ফর, শি কুড নট স্টাডি অ্যাট অল, সে ছিল এত অসুস্থ যে সে পড়াশোনা করতে পারেনি, মোটেই পারেনি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এর পর ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সি এর পরে তুমি কুড ইউজ করবে, আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে করবে কি ক্যান। আর বাকি তো দেখতে পাচ্ছ। ফরমেশন, স্ট্রাকচার, গিভেন ক্লোজ। গিভেন ক্লোজ মিন্স আমরা তোমাকে একটি বাক্যের অংশ দিয়েছি, খণ্ড বাক্য দিয়েছি, শি ওয়াজ সো ইল দ্যাট, এটি কিন্তু আমরা দিয়েছি, বাট তোমাকে করতে হবে কি এই যে রিলেভেন্ট সেন্টেন্স। রিলেভেন্ট সেন্টেন্স মিন্স প্রাসঙ্গিক একটা কথা বলতে হবে, যা মনে চায় তা বলা যাবে না, যাতে বাক্যের সাথে মিল থাকে। যেমন এই বাক্যটাতে কত সুন্দর মিল রয়েছে, সে ছিল এত অসুস্থ যে পড়াশোনা করতে পারেনি মোটেই, এটা কিন্তু ঠিক রয়েছে। এখন যদি তুমি অন্য কিছু দাও তাহলে হবে না। কমপ্লিট সেন্টেন্সে আমরা এখন যাচ্ছি নেক্সট আইটেম, রুল 4। এখানে একটি ফলো করো, সো অথবা ইন অর্ডার দ্যাট। সো মানে সুতরাং, ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে জন্য, তাই বা জন্য। ফরমেশন, গঠনটা দেখো গিভেন ক্লোজ। আমরা তোমাকে একটি ক্লোজ দিব, একটি বাক্যাংশ দিব, তুমি মাঝখানে দ্যাট দিবে অথবা ইন অর্ডার দ্যাট দিবে, তারপর সাবজেক্ট। আগে বলেছিলাম সাবজেক্ট, এই যে সাবজেক্টটা আছে এটা ফলো করবে আগের বাক্যটায়, আর ক্যান হবে সাবজেক্টের উপরে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, কুড হবে সাবজেক্টের উপরে ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে। ইচ্ছা করলে তুমি ক্যানের পরিবর্তে মে বসাতে পারো এবং কুডের পরিবর্তে মাইট বসাতে পারো। তো মনে রাখবে ভার্ব এর বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে এখানে, আর এক্সটেনশন যদি প্রয়োজন হয় দিতে পারো। একটু উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। প্রস্তুত হয়ে যাও। সো দ্যাট, এইবার হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, অর্থাৎ সে পড়ে মনোযোগ সহকারে, সো দ্যাট সে মনোযোগ সহকারে পড়ে যাতে সে কি করতে পারে। আমাদের একটা স্ট্রাকচারে দেখো আমরা একটু অংশ দিয়েছি দ্যাট পর্যন্ত, এই যে দ্যাট পর্যন্ত দিয়েছি। এখন তোমাকে একটা সাবজেক্ট নিতে হবে, তুমি হি এর পরিবর্তে হি নিবে, তারপরে ক্যান কুড কোনটা নিবে তা ফলো করবে রিডের সঙ্গে। সাবজেক্ট থার্ড পার্সন হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, রিডের সাথে দেখো এস রয়েছে, তো অবশ্যই আমরা কিন্তু মাইট নিতে পারবো না, কুডও নিতে পারবো না, আমাকে নিতে হবে ক্যান। ওকে, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে মনোযোগ সহকারে পড়ে যাতে সে একটি ভালো ফল করতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে। আমি তোমাকে সেই রুলটার উপর আর কয়েকটা মানে বাড়ির কাজ দিচ্ছি, প্রথমটা করে দেবো আগের মতো, আর 2, 3, 4, 5 বাসা থেকে করে আনবে। তো ফার্স্ট, দ্য ফার্মার্স সো গুড সিডস, কৃষকরা বা কৃষকগণ ভালো বীজ বপন করে যাতে যাতে কি করতে পারে, তারা ফসল পেতে পারে। তো আমাদের ফার্মার্সটা হচ্ছে সাবজেক্ট কিন্তু এটা বহু বচন, এই জন্য দ্য ফার্মার্সের পরিবর্তে দে নিবে। দেয়ের পরে আমরা বলছিলাম সো বীজ বপন করা, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই দে ক্যান গেট গুড ক্রপস, যাতে তারা ভালো ফসল পেতে পারে, ভালো বীজে ভালো ফসল। তো কৃষকেরা ভালো বীজ বপন করেছিল যাতে তারা ভালো ফসল পেতে পারে। তো এভাবে আমরা বাকি কাজগুলো নেক্সট ক্লাসে দেখতে চাই। আমি হি ওয়ার্কড ফাস্ট ইন অর্ডার দ্যাট, সে দ্রুত হাঁটে বা দ্রুত হেঁটেছিল যাতে কি করতে পারে, উই ইট ভেজিটেবল সো দ্যাট, আমরা শাকসবজি খাই যাতে। ভাবতে হবে সাবজেক্টটা উই হবে, তারপরে তুমি ক্যান অবশ্যই নিবে, আর বাকিগুলো আমি এখন বলতে চাচ্ছি না, পরের ক্লাসে দেখা হবে। নেক্সট রুলে যাচ্ছি আমরা, কমপ্লিটিং সেন্টেন্সের 5 রুল। ইউজ অফ প্রভাইডেড দ্যাট, প্রভাইডিং দ্যাট। দেখতে মনে হচ্ছে এটা পাস্ট ফর্ম না, এটা পাস্ট ফর্ম মনে হচ্ছে, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি,
কিন্তু এগুলো দেখতে মনে হলে পাঁচটে হলো, কিন্তু এর সব মূলত অলরেডি অর্থ হচ্ছে যদি, অর্থাৎ এটাকে তুমি কখনই পাস্ট ধরবে না, এটা প্রেজেন্টে ধরে কাজ করা যাবে। যদি, এই যে দেখো, যদি পরীক্ষার কক্ষে প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট, যেটাই তারা ইউজ করুক, তুমি যদি অর্থ ইউজ করবে। দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড। ওকে, দ্য প্লেন মানে আকাশে উড়োজাহাজ বা বিমান বলো, দ্য বিমানটি টেক অফ মানে বুঝো, দেখো, লুক এট দ্য পিকচার, টেক অফ। এখন কিন্তু বিমানটা মাটিতে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই ভূমি থেকে কি করবে, উড্ডয়ন করবে। তো টেক অফ মিনস উড্ডয়নের জন্য ভূমি ত্যাগ, অর্থাৎ উপরে ওঠার জন্য সে ভূমি ত্যাগ করতে যাচ্ছে। তো এখন বিমান আকাশে উঠবে, খুব ভালো কথা, কিন্তু দ্য প্লেন উইল টেক অফ, বিমান উড্ডয়নের জন্য উঠবে ইন টাইম, সময় মতো। সময় কয়টা, ধরো সকাল 10টা কিন্তু ইন টাইম। প্রোভাইডেড, যদি বিমান ছাড়বে, টাইম কিন্তু ঠিকই আছে, কিন্তু ছাড়বে যদি আকাশ ভালো থাকে, যদি এনভায়রনমেন্ট সুইট করে, তাহলে ওয়েদার ইজ গুড, সময় মতো যাবে, কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছি কি, যদি আবহাওয়া হয় ভালো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমি আবার বলে দিচ্ছি, ইডি থাকার কারণেও কিন্তু ইজ হয়েছে, তাই তোমরা কখনোই ভাববে না এটা পাস্ট ফর্ম, এটাকে তুমি প্রেজেন্টেই কাজ করবে, আর সাবজেক্ট, ভার্ব এবং আদার ওয়ার্ড বা এক্সটেনশন দিতে পারো। নর্মালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ ইউজড, অর্থাৎ আমি একটু আগে বলেছি যে প্রোভাইডেড থাকলে, ইডি থাকলেও, আইএনজি যুক্ত থাকলেও তুমি প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করতে হবে আফটার প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। ফরমেশন, এটা একটু আগে আমি বলেছি, ফিউচার ইনডেফিনিট টেন্স প্লাস প্রোভাইডেড থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, এবং পরেরটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট সামনে দিয়ে দেয়, তাহলে তোমাকে ফিউচার ইনডিফিনিটের পিছনে নিতে হবে, অল্টারনেটিভ করতে পারো। অ্যাক্টিভিটিস, বাড়ির কাজ। আই উইল গো টু লন্ডন প্রোভাইডেড দ্যাট, আমি লন্ডনে যাব যদি মাই ফাদার উইল এগ্রি, অথবা শুধু মাই ফাদার এগ্রি, আমার বাবা যদি রাজি থাকে তাহলে আমি যেতে পারবো, নতুবা তো যেতে পারবো না। তাহলে সবগুলো অর্থই কিন্তু যদি। আই উইল টেক আমব্রেলা প্রোভাইডিং দ্যাট, আমি কি করব, আমি ছাতা নেব যদি কি হয়, আমি কিন্তু এখন বলতে চাচ্ছি না, কারণ এগুলো তোমাকে 2 থেকে 5 পর্যন্ত বাড়ির কাজ থাকবে। তোমরা একটু লিখে নাও, প্রয়োজনে একটু লিখে নাও। হি উইল ওয়েট ফর মি প্রোভাইডেড, সে আমার জন্য অপেক্ষা করবে যদি। হি উইল শাইন ইন লাইফ, সে জীবন উন্নতি করবে যদি। কি করলে জীবন উন্নতি করা যায়, তোমরা নেক্সট সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্টে করতে পারো। মনে হয় তোমাদের লেখা শেষ হয়েছে। নেক্সট রুলে যাচ্ছি। লুক এট দ্য পিকচার। ছবিতে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট বলা চলে, দ্য ম্যান বলা চলে, কি করতেছে, হাঁটেছে। এই যে হাঁটতেছে, তার হাঁটাটার মধ্যে কিন্তু একটা রহস্য আছে, খুব দ্রুত হাঁটতেছে, কি যে টাইম মধ্যে পৌঁছতে পারবো কিনা তার একটা সংশয়। এখন দেখা যাচ্ছে লেস্ট, আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের 6 নম্বর রুলে আছে লেস্ট মানে হচ্ছে সংশয়, পাশে ভয় হয় যদি এটা না হয়, এই ধরনের সেন্টেন্সে লেস্ট বসে। ওয়াক ফাস্ট লেস্ট, হি ওয়াকস ফাস্ট লেস্ট, সে দ্রুত হাঁটে। সংশয়, তার মধ্যে একটা সংশয়, দ্রুত হাঁটে কেন জানো, সে নিশ্চয়ই কোনো ঠিক মতো পৌঁছতে পারবে না, এই ধরনের কিছু। দেখো লেস্ট যুক্ত বাক্যে আমরা হি এর পরিবর্তে হি বসিয়েছি, প্লাস শুড বা মাইট, রিচ ইন টাইম। তাহলে মানে দাঁড়াচ্ছে কি, সে দ্রুত হাঁটে, পাছে ভয় হয়, সংশয়, সে সময় মতো পৌঁছতে পারবে না, অথবা ওই জায়গাটাতে তার পৌঁছতে পারবে না, তার মানে সে ব্যর্থ হবে। লেসযুক্ত বাক্যটা নেগেটিভ অর্থ নিবে, পজিটিভ অর্থ নেওয়া যাবে না। যখন কেউ দ্রুত হাঁটবে তার মানে তার ভয় থাকে, আমার মনে হয় ওই জায়গায় আমি ঠিক সময় পৌঁছতে পারবো না, সেক্ষেত্রে লেস। তবে মনে রাখা উচিত, খুব সুন্দর একটা কথা বলি, যে স্ট্রাকচারটা দারুণ। অ্যাসার্টিভ সেন্টেন্সের পর লেস্ট হবে, সাবজেক্টের পরে শুড। আর একটা কথা সবচেয়ে ভালো মনে রাখবা, এই দেখো V1 মানে কি জানো তো না, ভার্বের প্রেজেন্ট ফর্ম।
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস ইএস যোগ করা যাবে, কিন্তু আইএনজি যোগ করা যাবে না, সামনে উইল টু নেওয়া যাবে না। এখন দেখো এখানে V1 রয়েছে না, V1 সবসময় মনে রাখবা শুড এবং মাইটের পরে কখনোই অন্য কোনো ফর্ম হবে না, অনলি V1 হবে। তাই দেখো রিচ, এখানে শুডের পরে তুমি যদি ইডি দিতে তাহলে রিস্ট হতো না, ওটা একদম রং হয়ে যাবে। স্ট্রাকচারটা বলতে সাবজেক্টের পরে শুড বা মাইট এবং পরবর্তীতে V1 ভার্ব প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন যদি প্রয়োজন হয় দিবে। ওকে, আমরা অ্যাজ ইউজুয়াল বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। হি র্যান অ্যাওয়ে ফার্স্ট লেস্ট, সে র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গেল, ফার্স্ট মানে দ্রুত। এখন কেউ যদি পালিয়ে যায়, যেতে পারে, সে পালিয়ে গেল, লেস্ট আসতে ভয় হয়। কি জন্য ভয় হয় জানো? ধরো তাকে পুলিশ তাড়া করতেছে বা পুলিশ ধরে ফেলবে, সো দ্যাট যাতে না লাস্ট পাশে লেস্ট পাশে ভয় হয়। হ্যাঁ, এখানে তুমি সাবজেক্ট নাও হি, এখানে নিতে হবে শুড ক্যাচ দ্য পুলিশ, অর্থাৎ পুলিশ যদি তাকে ধরে ফেলে, হ্যাঁ, সেই জন্য সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এভাবে আমরা রিডিং ডিলিজেন্টলি লেস্ট, উদ্যমের সাথে পড়ো, পাশে ভয় হয়, কি হতে পারে তুমি তো জানোই। দ্য থিভ রেন ওয়ে কুইকলি, এটি একটু আগে বলা হয়েছে। গোস আর সুন্দর করে যাও, পাশে ভয় হয়, কি হতে পারে। শেষ বাক্যটাকে লিখে নাও তাড়াতাড়ি। হি কেম টু দ্য স্টেশন কুইকলি, সে স্টেশনে গিয়েছিল তাড়াতাড়ি, পাশে ভয় হয়, কি ভয় হয় তুমি তো জানোই, ট্রেনটা পাবে কি পাবে না, এটা তুমি স্ট্রাকচারের মধ্যে বুঝতে পারছো। আমরা যাচ্ছি পরবর্তী রোল 7-এ যাব। Look at the picture. আমরা পিকচার দিতেছি একজন মানুষ বিশাল একটা পাথর খণ্ডকে উপরে তোলার চেষ্টা করতেছে, মানে হার্ড ওয়ার্ক করতেছে। তো এখানে একটা জিনিস আছে আমাদের, ইউজ অফ আনলেস, যদি না সে হার্ড ওয়ার্কিং করে তাহলে তার বিপদ হতে পারে। তো আনলেস মানে অর্থ হচ্ছে যদি না, আনলেস যুক্ত বাক্যটা করা খুব সহজ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর কাজ করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আনলেস মানে যদি না তুমি কঠোর কাজ করো তুমি ব্যর্থ হবে। তো কমপ্লিমেন্ট সেন্টেন্সের খুব সহজ নিয়ম, আর বেশি কথা বলতে চাচ্ছি না। এই যে হোমওয়ার্কগুলো একটু লিখে নাও, বাসায় একটু প্র্যাকটিস করো। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো, এখানে তুমি পজিটিভ সেন্স নিতে পারো, নেগেটিভও নিতে পারো। তবে আমি দুটোই বলে দিচ্ছি, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, এটা কিন্তু হবে। এখন যদি তুমি বলো যে স্যার আমি কি এটা করতে পারি, ইউ ফেল ইন দ্য এক্সাম, ওকে, তোমারটা হবে, তুমি পরীক্ষায় ফেল করবে আর তুমি পরীক্ষা পাস করতে পারবে না, একই কিন্তু। অতএব এই হোমওয়ার্কগুলো বাসার চেষ্টা করো। আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, যদি এখনই তুমি শুরু না করো। কাম অ্যাট 8 o'clock, আনলেস 8টার সময় আসো, যদি না আসো তো কি হবে। হি উইল নট শাইন, সে জীবনে উন্নতি করতে পারবে না যদি না। আনলেস ইউ রেসপেক্ট আদার্স, যদি তুমি অন্যদেরকে রেসপেক্ট না করো, সম্মান না করো, তাহলে কি হবে। এটা তুমি বাড়ির কাজ এগুলো। আমি এবার যাচ্ছি রুল 8, কমপ্লিটিং সেন্টেন্স। আমরা লকডাউনের মধ্যে ক্লাস নিচ্ছি, আজকে বৃষ্টি ছিল সকালে, বৃষ্টির মধ্যে ক্লাস নিচ্ছি। এখানে একটা বৃষ্টির সিনারি দেওয়া আছে। স্টুডেন্ট অর পাসার বাই অর জেনারেল পিপুল, টিল আনটিল, টিল যে পর্যন্ত, আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত না। এই যে বৃষ্টি যদি না থামে আমরা কি যেতে পারবো? তাই আমরা ফরমেশন দিয়ে আমরা তোমাকে গিভ ভেন ক্লোজ, আমরা একটা বাক্যাংশ দেব সিম্পল, সেটার সাথে টিল আনটিল থাকবে। তোমার উচিত অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হাউধক বাক্য তৈরি করবে এবং পরবর্তী অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে দিতে পারো। ওয়েট আনটিল, অপেক্ষা করো। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, এই যে বৃষ্টি হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না কি হয়, বৃষ্টি কি শুরু হয় না থামে। দেখো থামে না শুরু হয়, দেখো দ্য রেইন স্টপস, বৃষ্টি যতক্ষণ পর্যন্ত না থাকে তুমি অপেক্ষা করো। এখানে অ্যাজ হয়েছে, তোমরা বুঝতে পারছো, দ্য রেইন থার্ড পারসন আর ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। এই রুলটা খুবই সহজ। আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেবো, বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা পারবে।
ওয়েট ফর মি আনটিল, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না। আই উইল টিচ হিম টিল, আমি তাকে শিক্ষা দেব যে পর্যন্ত। হি উইল নার্সেস মি আনটিল, সে আমাকে সেবা দিবে যতক্ষণ পর্যন্ত না। এরপর আমি কিন্তু বলতে চাচ্ছি না, কারণ এটা বাড়ির কাজ, একটু লিখে নাও। সে আমাকে সেবা করবে যতক্ষণ পর্যন্ত বা যে পর্যন্ত না আমি কি হই, এটা তোমাকে ইংলিশে লিখতে হবে। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব টিল, যে পর্যন্ত। নেক্সট, আনটিল আই কাম, যে পর্যন্ত আমি না আসি ততক্ষণ তোমাকে কী করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে করে দেবে। এবার আমরা দেখো যাচ্ছি আমরা তোমাদেরকে আজকে 12টি রুল করব, আমার মধ্যে 8 পয়েন্টে রয়েছি। নেক্সট, ইউজ অফ অ্যাজ লং অ্যাজ, টিল আনটিলের মতোই ফরমেশনটা হচ্ছে, আমরা একটা তোমাকে খণ্ডবাক্য দিব, তার সাথে তুমি অ্যাজ লং অ্যাজ মানে বলতে পারবে কেউ? এমন হয়তো পারবে, আমি বলে দিচ্ছি তাও। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ না। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা আগে বলেছি অ্যাসারেটিভ সেন্টেন্সের 2টি শাখা, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনা করা লাগবে না, কারণ দেখো এটা কিন্তু অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ না। ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, হ্যাঁ অপেক্ষা করো এখানে যতক্ষণ পর্যন্ত না আমি কি, এবার দেখো কি আমি কি লিখতে যাচ্ছি, আই কাম ব্যাক, আমি ফিরে না আসি। তাহলে কামটা কি প্রেজেন্ট ফর্ম, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড, এটা প্রেজেন্ট ফর্মে আছে। অতএব এটা একটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাড়ির কাজগুলো দেখে নেই। আল্লাহ উইল উইথ আস, আল্লাহ আমাদের সাথে থাকবেন অ্যাজ লং অ্যাজ, ততক্ষণ পর্যন্ত না। এবার কি করতে পারে, আল্লাহ আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত না, ধরুন আমরা সব থাকবো, হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ মাই এইম ইজ অনেস্ট, আওয়ার এইম ইজ অনেস্ট, আমাদের উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সৎ না থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে না। এটাই বলা হয়েছে। এটা আমি আরও বাড়ির কাজ দিচ্ছি, 2, 3, 4, 5। হি ওয়ার্ক, সে কাজ করেছিল যতক্ষণ পর্যন্ত না। রিড অ্যাজ লং অ্যাজ, পড়ো যতক্ষণ পর্যন্ত না। হেল্প হিম, তাকে সাহায্য করো যতক্ষণ পর্যন্ত না। আই গ্যাভ হিম অ্যাজ লং অ্যাজ, আমি তাকে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না। এভাবে তুমি বাড়ির কাজ করে নিয়ে আসো, আমরা নেক্সট ক্লাসে দেখব। Look at the picture. The man is poor, though, although, since, as, because, if মানে জানি না। দো হচ্ছে যদিও, অলদো মানে যদিও। দো অলদোর একটা কিন্তু দারুণ একটা স্ট্রাকচার আছে। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে খারাপ ফল পায়, অর্থাৎ সে মানে অনেক পড়াশোনা করেছে, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু সে ভালো চাকরি পেল না। অন্যজন অল্প লিটিল সার্টিফিকেট, এসএসসি পাস করেছে, ভালো চাকরি পেয়েছে। তো যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে খারাপ ফল পায় এবং খারাপ কাজ করে ভালো ফল পায়, অর্থাৎ প্রত্যাশিত কাজের উল্টা দিক হয়, ভালো করলে খারাপ, খারাপ করলে ভালো, সেক্ষেত্রে দো অলদো ইউজ করবে। এখানে সিন্স মানে জানো, সিন্স মানে দুটো অর্থ হতে পারে। আমরা বলতে পারি সিন্স 1952, 1952 সাল থেকে, ওটা যাবত। কিন্তু আমরা এখানে সিন্স মানে বুঝবো যেহেতু, এস মানে যেমন বা যেহেতু, বিকজ মানে কারণ, ইফ মানে যদি। বিভিন্ন অর্থ হতে পারে, প্রাসঙ্গিক কথা দিয়ে পূরণ করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে যেতে চাই। দো হি ইজ পোর, হ্যাঁ ইনি কিন্তু গরিব, যদিও সে হয় গরিব। গরিব মানুষের কিন্তু মানে কষ্ট থাকে, জ্বালা থাকে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ অনেস্ট, সে সৎ। হ্যাঁ, গরিব হওয়ার পরেও কিন্তু সৎ। আর এখানে যদি রিচ হতো, যদিও সে ধনী, তাকে আমরা অসুখী বানাতাম। এখন আপাতত আমরা নেগেটিভ সেন্সে গেলাম। দেখো, গরিব হওয়ার পরেও সে সৎ। সিন্স হি ইজ পোর, যদিও সে হয় গরিব। এই কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা বাড়ির কাজ হিসেবে নিতে পারো, লিখে নেও তোমরা। আর একটা জিনিস, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড,
হ্যাজ টু মানে করতে হয়, ওয়ার্ক হার্ড, তাকে কঠোর কাজ করতে হয়, কারণ ড্যাশ ড্যাশ ড্যাশ। কারণ কি আমি কিন্তু এটা বলবো না, এটা বাড়ির কাজ রয়ে গেল, আগামী ক্লাসে এগুলো দেখতে পারবো। লকডাউনের পর স্কুল খুলে গেলেও আমরা তোমাদেরকে কেয়ার করব। এই বাক্যটির একটি গঠন দেখো, গিভেন ক্লোজ। আমরা একটি স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচারটা অর্ধেক আছে আর অর্ধেক নেই, এখানে অর্ধেক আছে অর্ধেক নেই। প্রথমে আমরা গিভেন ক্লোজ, গিভেন ক্লোজ কোনটা? সিন্স হি ইজ পোর, এটা গিভেন ক্লোজ। উইথ দো অলদো দিতে পারি, সিন্স দিতে পারি, অ্যাজ দিতে পারি, আর বিকজ দিতে পারি, যে বিকজ দিয়েছি, ইফ দিতে পারি। বিকজ দিয়ে একটা বুঝিয়ে দিলাম, রিলেভেন্ট সেন্টেন্স। রিলেভেন্ট সেন্টেন্স মানে বলছি প্রাসঙ্গিক বাক্য, অপ্রাসঙ্গিক বলা যাবে না। অপ্রাসঙ্গিক কথা বললে মার পাওয়া যাবে না, বাক্য হতে পারে কিন্তু প্রাসঙ্গিক কথা বলতে হবে। নেক্সট, কমপ্লিটিং সেন্টেন্স রুল 11 বা 11 বলে ইনস্পাইট অফ, ডিসপাইট। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডিসপাইট মানেও সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্রতা সত্ত্বেও হি ইজ অনেস্ট। অনেকটা নেগেটিভ, তাই না? দারিদ্র তবুও সে সৎ। ফরমেশন গঠন, স্ট্রাকচার, প্রথমে ইনস্পাইট অথবা ডিসপাইট দিবে। আর পসেসিভ, পসেসিভ ফর্ম হচ্ছে হি থাকলে হিজ, সি থাকলে হার, হচ্ছে এর, এর ব্যক্তি মালিকানার মতো বোঝাচ্ছে। প্লাস নাউন রিলেভেন্ট অপোজিট। এবার রিলেভেন্ট মানে কিন্তু আমি আগে বলেছি প্রাসঙ্গিক, অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত ধর্মী অর্থ হইতে হবে। ভালো করলে খারাপ, খারাপ করলে ভালো। ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, হ্যাঁ দেখো তার কোয়ালিফিকেশন কেমন? গুড, ভালো যোগ্যতা বা সার্টিফিকেট থাকা সত্ত্বেও সে চাকরি পায়নি, এগুলো তোমরা বুঝে নিবে। নেক্সট, কমপ্লিটিং সেন্টেন্সের শেষ ধাপ 12, ইউজ অফ, ইনস্টিড অফ, ইন লিউ অফ। এই দুইটা মানে হচ্ছে পরিবর্তে। আমরা উদাহরণের মাধ্যমে দেখতে চাই। And there are two kinds of books. First book name is the history book, the next logic. দুটি সাবজেক্ট, দুটি সাবজেক্টের পরিবর্তে একটা সাবজেক্টের পরিবর্তে আরেকটা নিতে পারি। আমাদের স্কুলগুলোতে এগ্রিকালচারাল স্টাডিজের পরিবর্তে বায়োলজি নেওয়া যায়, হায়ার ম্যাথমেটিক্স নেওয়া যায়। তাহলে আমরা একটা স্টুডেন্টের নাম বলি, যেমন ধরো শাওন, শাওন কি করলো? হ্যাঁ, জীববিজ্ঞানের পরিবর্তে পদার্থ নিল, তাহলে কি বায়োলজির জায়গায় ফিজিক্স হবে? ঠিক এরকম একটি বাক্য তোমাদেরকে উপহার দিচ্ছি। ইনস্টিড অফ হিস্ট্রি, হিস্ট্রি সাবজেক্টটা আমার কাছে বা তোমার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। ইনস্টিড অফ হিস্টোরি, হিস্টোরির পরিবর্তে হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিল। তাহলে এই বাক্যটার অর্থ হচ্ছে একটির পরিবর্তে আরেকটা। আমি যদি একটা জিনিস খেতে চাই কিন্তু এখন আর ভালো লাগে না, তাই আমি ওই জিনিসটা পরিবর্তন করতে চাচ্ছি। একটা জিনিস কিনতে চাচ্ছি কিন্তু পরিবর্তন করে ফেললাম কিছুক্ষণের জন্য। এই বাক্যটা লক্ষ্য করো, হি বট এ পেন্সিল, সে একটি, সরি পেন হবে, হি বট এ পেন, সে একটি কলম কিনলো, ইন লিউ অফ পেন্সিল, পেন্সিলের পরিবর্তে। তো এখন খুব সহজ বলা যে আমি চেয়েছিলাম বা তুমি চেয়েছিলে বা সে চেয়েছিল একটি কলম কিনতে, কিন্তু পরিবর্তন করে সে ভাবলো না আমার কলম কেনার প্রয়োজন নেই, আমার পেন্সিল দরকার। সেখানে সে একটি পরিবর্তে আরেকটি অল্টারনেটিভ, এটা আমরা এভাবে করতে পারি। হি অ্যাট ফিশ, সে খেয়েছিল ফিশ, মাছ খেয়েছিল, কিসের পরিবর্তে? এটা কমপ্লিট করতে পারবা নিশ্চয়ই, এটা বাড়ির কাজ হিসেবে রয়ে গেল। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট টাইম। আগামী ক্লাসে তোমার সাথে দেখা হবে। সে নাগাদ, আল্লাহ হাফেজ।